বৃন্দার কথা মতো শানু একলব্যকে কিডন্যাপ করে এবং একলব্যর জায়গা নিয়ে সে বসুকুটিতে ফিরে আসে এবং রাঙাকে একলব্য বলে দাবি করে। হ্যাঁ বন্ধুরা, ঠিক এমনটাই দেখতে চলেছি আজকের এপিসোডে। শুরুতেই দেখা যাবে একলব্য বাজারের ফর্দ নিয়ে বাড়ি থেকে বের হয়। তার মনে তখন রাঙার চিন্তা। সেভাবে রাঙার পছন্দের কিছু একটা জিনিস কিনে নেবে এবং রাঙাকে নিয়ে গিয়ে সে সারপ্রাইজ করবে। এরপর একলব্য যখন বাজারকারে ফিরছিল সেই মুহূর্তে বৃন্দার লোকগুলো একলব্যর মুখে রুমাল চেপে ধরে এবং একলব্য বেহুশ হয়ে পড়লে তাকে গাড়িতে করে নিয়ে চলে যায়। এরপর জ্ঞান ফেরার পর একলব্য নিজেকে এক অন্ধকার পুরনো গোডাউনের ভেতরে দেখতে পায়। সে তার হাত পা নাড়াতে পারে না, কারণ তার হাত শক্ত দড়ি দিয়ে বাঁধা, চেয়ারের সাথে বাঁধা আসে। অন্যদিকে তখন সত্যজিৎবাবু খেয়াল করে যে রাঙামতি একটু অন্যমনস্ক হয়ে আছে। সে যেন কি একটা ভাবছে। তখন সত্যজিৎবাবু রাঙামতির কাছে যায়। রাঙামতির কাছে গিয়ে জিজ্ঞাসা করে যে, কি রাঙামতি, তুমি এত কি ভাবছো? কোনো কি একটা গন্ডগোল হয়েছে নাকি? তখন রাঙামতি একটু ভেবেচিন্তে সে সত্যজিৎবাবুকে পুরো বিষয়টা খুলে বলে। সে যা যা যে দেখেছে সেটা খুলে বলে এবং তখন সেটা শুনে সত্যজিৎবাবু একটু অবাক হয়ে যায়। তারপর বলে, হয়তো রাঙামতি, তুমি হয়তো একটা ভুল দেখেছো। তুমি ওইটা নিয়ে অত কিছু ভেবো না। যদি এমন কিছু কোনো ঘটনা ঘটে থাকতো তাহলে ওখানের বাকি সকলেই দেখতে পেত। তুমি নিশ্চয়ই মতিভ্রম করেছো। আর একলব্য তো পুরোটা সময় আমার সঙ্গেই ছিল, আর আমি তো একলব্যকে কখনো এখান থেকে যেতে দেখিনি। তাহলে তুমি ওই জায়গায় একলব্যকে কি করে দেখতে পাবে? তখন রাঙামতি কথা শুনে বলে, হ্যাঁ সত্যি তো সত্যি স্যার, আমি তো এটা ভাবতে পারছি না যে একলব্য যদি তোর সামনে থাকে তাহলে ওখানে কে ছিল। নিশ্চয়ই আমি ভুল দেখেছি, এত টেনশনের মধ্যে আমি ভুল দেখেছি। ঠিক তখনই অন্ধকারের ভেতর থেকে পায়ের আওয়াজ শোনা যায়। একলব্যের সামনে এসে দাঁড়ায় এক ব্যক্তি। আলো পড়তেই একলব্য নিজের চোখকেই বিশ্বাস করতে পারে না। মনে হচ্ছে সে যেন আয়নার মতো সামনে দাঁড়িয়ে আছে, তবু হুবহু তার মতো দেখতে। সেই একই উচ্চতা, তার একই গায়ের রং, এমনকি তার চুলের স্টাইলও সেম। এই ব্যক্তিটি হলো শানু, যাকে প্লাস্টিক সার্জারি করে একলব্য সাজানো হয়েছে। আসল একলব্য অবাক হয়ে তাকিয়ে থাকে। তখন শানু এক শয়তানি হাসি দিয়ে বলে ওঠে, কিরে একলব্য, তুই আমাকে দেখে ভয় পেয়ে গেলি নাকি? অবাক হচ্ছিস তো? একলব্য তখন রেগে যায় এবং সে বলে ওঠে, কে তুই, কেন আমার চেহারা নিয়েছিস? তখন কথা শুনে শানু বলে, এবার তো আসল খেলা শুরু। আমি হলাম বৃন্দার ম্যাডামের তৈরি এক জম। আজ থেকে এই গোডাউনে হবে তোর আসল ঘর। শানু একলব্যর কাছে মুখ নিয়ে গিয়ে এসে নিচু গলায় অথচ ভয়ঙ্করভাবে বলে, জানিস আমি এখন কোথায় যাব? আমি সোজা যাব তোর বাড়িতে, তোর ওই আদরের বউ রাঙামতির কাছে। ও ভাববে আমি ওর স্বামী, আর সেই সুযোগে আমি নিয়ে তোর রূপ ধরে তোর রাঙাকে তিলে তিলে শেষ করে দেবো। তুই এখানে বসে চিৎকার করবি, কিন্তু কিছুই করতে পারবি না। এদিকে একলব্য তখন চিৎকার করে বলে ওঠে, খবরদার, রাঙার গায়ে যদি একটু আচারও লাগে না, আমি তোকে ছাড়বো না। কিন্তু শানু তখন কোনো কথাই শোনে না। সে একলব্যর দিকে তাকিয়ে তাচ্ছিল্যের হাসি হাসে এবং একলব্যর ফোনটা পকেটে নিয়ে সিজ দিতে দিতে গোডাউন থেকে বেরিয়ে যায়। পিছনে পড়ে থাকে অসহায় আসল একলব্য। সেই গোডাউন থেকে বাইরে বেরিয়ে এসে শানু, অর্থাৎ একলব্যর বেশধারী শানু, তখন বৃন্দাকে ফোন করে এবং বৃন্দাকে ফোন করে বলে, ম্যাডাম, আমি একলব্যকে কিডন্যাপ করে ফেলেছি এবং তাকে গোডাউনের মধ্যে হাত পা বেঁধে রেখেছি। এই কথা শুনে তো বৃন্দা হাসতে থাকে। তখন বলে, হ্যাঁ শানু, এবং তুমি ঠিক মতোই কাজ করেছো। ওই একলব্যকে ওই গোডাউনের মধ্যে বেঁধে রেখে দাও, আর ওকে নজরে রেখো যেন একলব্য ওখান থেকে কোনোভাবে যেন পালিয়ে না আসতে পারে। যদি একলব্য ওখান থেকে পালিয়ে আসে তাহলে আমাদের এত প্ল্যানিং করে এইভাবে তোমাকে একলব্য চেহারা দেওয়াটা সব কিছু নষ্ট হয়ে যাবে এবং রাঙামতি তোমার আসল রূপ জানতে পারবে। যে যে তুমি আসল একলব্য না সেটা রাঙামতি যদি একবার বুঝতে পারে তাহলে আমাদের সমস্ত প্ল্যান বানচাল হয়ে যাবে। তাই তাই ওই একলব্যকে যেন কোনোভাবেই ছাড়া যাবে না, ওকে একটু নজরে রাখতে হবে। তখন শানু, অর্থাৎ একলব্য রূপ ধরে শানু বলে ওঠে যে, ম্যাম আপনি কোনো চিন্তা করবেন না, আমি একলব্যকে দড়ি দিয়ে বেঁধে রেখেছি এবং সেখানে কয়েকজন লোক তাকে পাহারা দিচ্ছে। ওই একলব্য ওখান থেকে আর কোনোভাবেই বেরোতে পারবে না। ওই একলব্যর এখন পার্মানেন্ট ওই বাড়ি হলো ওই গোডাউন, ও ওখান থেকে আর কোথাও যেতে পারবে না। এই বলে সে ফোনটা রেখে দেয়। এরপর সে চলে যায় সে বসুকুটির উদ্দেশ্যে। বসুকুটিতে এসে তখন দেখতে পাচ্ছে যে একলব্য যে বাড়িতে সবাই বসে আছে। এদিকে রাঙা তখন অবাক হয়ে চিন্তা করছে যে সেদিন সে কী দেখলো। সে তার নিজের চোখকেই বিশ্বাস করতে পারছে না। সেই মুহূর্তে তখন একলব্য রাঙার সামনে এসে দাঁড়ায়। রাঙার সামনে এসে দাঁড়াতেই রাঙা তখন একলব্যকে দেখে অবাক হয়ে যায়। তারপর রাঙা বলে ওঠে যে, কিরে উড়ানবাবু, তুই এভাবে এসে আমার সামনে এসে দাঁড়ালি কেন? তখন কথা শুনে একলব্য মানে শানু বলে ওঠে,
না না, এমনিই তোর সামনে এসে দাঁড়ালাম। আমার মনে হলো যে তোকে আমি খুব ভালোবাসি, তার জন্য তো আমি তোর কাছে এসে দাঁড়ালাম। তুই কি খুশি হসনি? তখন রাঙা বলে ওঠে, হ্যাঁ, কিন্তু উড়ানবাবু, তুই তো বাজার করতে গিয়েছিলিস, তাহলে সেই বাজারগুলো কোথায়? তখন এই কথা শুনে শানু বলে ওঠে, মানে একলব্যর রূপ ধরে শানু বলে ওঠে, বাজার? হ্যাঁ, বাজার তো করতে গিয়েছিলাম, কিন্তু আমি একটা কী যেন বাড়িতে ফেলে গিয়েছিলাম, তার জন্যই তো আমি আবার বাড়িতে ফিরে এসেছি। তখন এই কথা শুনে রাঙামতি অবাক হয়ে যায় এবং সে জিজ্ঞাসা করে, কি কি ফেলে গেছিস সোহানবাবু? তখন বলে, না তেমন কিছু নয়, আমি যেটা ফেলে গেছি আমি সেটা রুম থেকে নিয়ে আসছি। এই বলে সেখান থেকে শানু, একলব্য রূপধারী শানু সেখান থেকে চলে যায়। আর এদিকে রাঙামতি অবাক হয়ে তাকিয়ে থাকে একলব্যর দিকে। সে বুঝতে পারছে না যে হঠাৎভাবে এই একলব্য মানে তার উড়ানবাবুর এরকম অভ্যাসের পরিবর্তন কী করে হলো। তিনি তো এভাবে আচরণ করতেন না, তাহলে হঠাৎ কোনো তিনি এমনভাবে আচরণ করছিস, তাহলে কি ইনি তার আসল একলব্য নয়, তার আসল উড়ানবাবু নয়? তার মনে সন্দেহ সৃষ্টি হতে থাকে। এরপর একলব্য রাঙাইকে চোখ বেঁধে নিজের ঘরে নিয়ে আসে, তাকে খুব সুন্দর করে সাজিয়ে আসে। আর তখন রাঙা বলছে, উড়ানবাবু তুই কি করতে চাইছিস? তখনই উপর থেকে কিছু ফুল ঝরে পড়ে, আর এটা দেখে তো রাঙা খুব খুশি হয়ে যায়। আর তখন সেখানে রাখা থাকে মোমবাতিগুলো জ্বালিয়ে দেয় এক এক করে একলব্য। এটা দেখে তো রাঙা আরও খুশি হয়ে যায়। সে একলব্যর দিকে তাকিয়ে থাকে এক দৃষ্টিতে। একলব্য রাঙামতির হাত ধরে বিছানায় নিয়ে এসে বসায়। আর তখন একলব্য রাঙাকে বলছে, আই লাভ ইউ রাঙা, আমি তোকে ভালোবাসি। এই কথাটা শুনে তো আরও খুশি হয়ে যায় রাঙামতি। সে বলে, অনেক ভুল করেছি রাঙামতি, যার জন্য তুমি আমাকে অনেকবার দূরে সরিয়ে দিয়েছিলে। সেই ভুলগুলো আমি আর কখনোই করতে চাই না। একলব্যর কথা শুনে খুশি হয়ে যায় রাঙামতি। রাঙামতি তখন এক দৃষ্টিতে তাকিয়ে থাকে একলব্যর দিকে। আর একলব্য তখন বলেই চলেছে, আগে যা ভুল করেছি আর কখনো এমন ভুল করব না আমি। রাঙামতি, আমাকে তুমি ক্ষমা করে দাও। আর এদিকে তখন দেখা যাবে যে বৃন্দা ফোনে কথা বলছে, আর তার সমস্তটাই বাইরে থেকে শুনে ফেলে সব্য। আর শোনার পরে সব্য তার ঘরের ভেতরে ঢুকে পড়ে। আর ঘরের ভেতরে ঢুকেই সে বৃন্দার সাথে তর্ক বিতর্ক করতে শুরু করে। আর সব্য তখন বলছে, তুমি কার সাথে কথা বলছিলে? রাঙার, তুমি কি ক্ষতি করতে চাও? কেন মালয়েশিয়ায় লোকের সাথে তুমি কথা বললে? কার সার্জারি হবে? এই সমস্ত বলে সে চিৎকার করতে থাকে। আর এদিকে তখন রাঙামতি আর একলব্য সবটাই শুনতে পায়। আর তারা বলছে, ওইদিকে তো মানে বড় বৌদির ঘর থেকে তো বড়দাদার ঘরেই তো কথা হচ্ছে, কি হয়েছে চলুন তো দেখে আসি। এই বলে তারা সেখানে চলে যায়। আর তারপর এদিকে সব্য বলছে, জানিস তো একলব্য, রাঙাকে মারার জন্য না ও নতুন কোনো প্ল্যান করছে, আমি সবটাই শুনে নিয়েছি। হ্যাঁ, ও কারোর সাথে কথা বলছিল, কি সার্জারি নিয়ে নাকি কথা বলছিল। তখনই একলব্য বলছে, হ্যাঁ বড় বৌদি বলো, তুমি আর কি করতে করতে চাও, আর তুমি কিসের জন্যই তুমি কাকে কি প্ল্যান করছো? আর তখনই কোনো কথাই বলতে চায় না বৃন্দা। বৃন্দা তখন চিৎকার করছে, কারণ একলব্য তার ফোনটা নিতে চায়। তখন একলব্য বলে, বড় বৌদি তোমার ফোনটা দাও, তুমি কার সাথে কথা বলছিলে আমি সবটাই ডিটেলসটা দেখব। কিন্তু বৃন্দা তখন কিছুতেই ফোনটা দিতে চায় না। এই জন্য বৃন্দা চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। এদিকে বাড়ির সকলেই সেখানে চলে আসে। সে তখন বলতে থাকে, ওমা কি হয়েছে কি? তখন রাঙামতি বলছে, বড় বৌদি তুই এভাবে ডেকে না কিছুই করতে পারবি না, কারণ পাড়া প্রতিবেশীরা সবাই জানে যে তুই কেমন। ঠিক আছে, তোর পক্ষে হয়ে কেউ কথা বলবে না। তোর স্বভাব চরিত্র সবটাই জানে, সবাই বিশ্বাস করবে না যে এই বাড়ির লোকেরা তোর ওপর অত্যাচার করছে, বরঞ্চ এটাই বলবে যে তুই এই বাড়ির প্রতিটা লোকের ওপর কীভাবে অত্যাচার করেছিস। আর তখন সে বলে, তুই বল কি করতে চলেছিস? আর তখন একলব্য বলে, শোন বর্ধভাই, তুই গেস্ট রুমে গিয়ে শুবি, ঠিক আছে? কোনো কথা জানতে চায় না আমি, কারণ রাতের বেলায় তো ও আর কোনো ক্ষতিটা করে দিতে পারবে না, ওর তো কোনো বিশ্বাস নেই। দেখা যায় সভ্য তখন বলতে থাকে যে, রাঙা তুই একটা ভালো করে খোঁজ নে তো, এই যে মালয়েশিয়াতে প্লাস্টিক সার্জারির কাছে গিয়েছিল না, হয়তো তার কোনো না কোনো কিছু করতে গিয়েছিল, এমনি এমনি তো আর যায়নি। তুই একটু খোঁজ খবর নে তো, ভালো করে খোঁজ খবর নে, ঠিক আছে? এরপর দেখা যায় সবাই যখন রাঙামতিকে ওয়েলকাম করার জন্য ব্যস্ত, সেই মুহূর্তে সেখানে চলে আসে শানুর মা। শানুর মা এসে রাঙামতির কাছে কান্না করতে করতে বলে যে শানুকে কদিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না, এবং সে চলে যাওয়ার আগে একটা চিঠি লিখে গেছে। এরপর সেই চিঠিটা নিয়ে সত্যজিৎবাবু পড়তে থাকে। সেখানে লেখা আছে যে তাদেরকে কোনোভাবে যেন চিন্তা না করতে বলে, এবং তাদের জন্য কিছু টাকা রেখে গেছে শানু, এই বলে সেই চিঠিতে লেখা আছে। তখন এইটা পড়ে তো সবাই অবাক হয়ে যায়। তখন সে বুঝতে পারে যে শানু হয়তো কোনো একটা কাজের জন্য চলে গেছে। এরপর শানুর মাকে রাঙামতি শান্ত করার চেষ্টা করতে থাকে, এবং তাকে এক গ্লাস জল এনে খেতে বলে, এবং সেটা খাওয়ার পরে তখন এদিকে রাঙামতি বলে উঠেছে যে, তুই কোনো চিন্তা করিস না,
আমি এই সত্যজিৎবাবু সবাই মিলে ওই শানুকে খুঁজে বার করব। শানু কোথায় আছে না আছে সেটা আমরা খুঁজে বার করব। তার জন্য তুই কোনো চিন্তা করিস না, সেটা খোঁজার দায়িত্ব আজ থেকে আমরা নিলাম। আমরা তাকে খুঁজে বার করব। এরপর দেখা যায় যে অন্যদিকে বৃন্দা শানুকে ফোন করছে যে সেখানে এখন কী অবস্থা। যেভাবেই হোক হোক একলব্যকে কিডন্যাপ করে একলব্যর জায়গাটা ওই শানুকে নিতে হবে, কারণ ছদ্মবেশী একলব্যর চেহারাটা ওই শানুরকেই দেওয়া হয়েছে। শানুকে প্লাস্টিক সার্জারি করে একলব্যর মতো চেহারা বানানো হয়েছে, যাতে দেখে কেউ মনে না করে যে এটা একলব্য না, এটা অন্য কেউ। এমনভাবেই তাকে বানানো হয়েছে এবং শানু তার নিজের চেহারা দেখে বিশ্বাসই করতে পারছে না যে তার চেহারাটা দেখতে একেবারে হুবহু একলব্যর মতো দেখতে হয়েছে।